হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মেডিয়েভাল হিস্ট্রির যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইসলামের উত্থান ও তার প্রভাব। আজকের ক্লাসে ইসলামের উত্থান মাধ্যমে শুধু ইউরোপ নয়, ইউরোপের পাশাপাশি অন্যান্য মহাদেশগুলো তথা পুরো পৃথিবীর ওপরে কীভাবে প্রভাব পড়েছিল এবং ইউরোপের তৎকালীন রাজনীতিতে কী প্রভাব পড়েছিল, সে শুধুমাত্র রাজনীতি কেন, তার ধর্মীয় ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কী কী প্রভাব পড়েছিল, এগুলোই মূলত আজকের ক্লাসে আমরা দেখব। এবং ইসলামের যেটা উত্থান, তো সেখানে আমরা মুহাম্মাদের জন্ম থেকে বা তার ইসলাম ধর্ম প্রচারের পর থেকে একেবারে কিন্তু আমরা অটোমান সাম্রাজ্য পর্যন্ত যে কিভাবে সেগুলো এগিয়েছিল বিভিন্ন বিবর্তনের ধারা দিয়ে, আজকের ক্লাসে আমরা মূলত সেগুলোই আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব, যে আমরা জানি যে ইসলামের প্রচার শুরু হয় বা ইসলামের উন্নতি ঘটতে থাকে বা তার খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে কিন্তু তিনি হচ্ছে কিন্তু হযরত মুহাম্মদের হাত ধরে। তো তিনি 570 খ্রিস্টাব্দে জন্মলাভ করেন এবং তিনি ছিলেন মক্কার অধিবাসী, এবং তিনি তার মধ্যকালীন বয়স থেকেই ধর্মপ্রচার শুরু করেন, এবং তিনি যে ধর্মপ্রচার শুরু করেন সেটাই কিন্তু বিশ্বে ইসলাম ধর্মরূপে খ্যাতি লাভ করে। এবং এক কথায় বলা যায় যে তারপর থেকে মানব ইতিহাসের ধারার উপরে তার কিন্তু একটা বা ইসলাম ধর্মের একটা সুস্থায়ী প্রভাব পড়েছে। তার মৃত্যু হয় 632 খ্রিস্টাব্দে, এবং তার মৃত্যুর পর থেকে কিন্তু এই ইসলাম ধর্ম আরব দেশের সীমানা অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং এক কথায় বলা যায় যে তাদের যে এই যে ইসলাম ধর্ম প্রচারের যে অভিযান, সেটা এক প্রকার অপ্রতিরোধ হয়ে পড়ে। এর মধ্যে 640 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 632 খ্রিস্টাব্দে তার মৃত্যু হচ্ছে, এবং ঠিক তার 8 বছরের মধ্যেই 646 খ্রিস্টাব্দের মধ্যে সিরিয়া ও প্যালেস্তাইন তারা জয় করে, এবং 712 খ্রিস্টাব্দে বোখারা সমরখন্দ জয় করে। এবং এই সময় আমরা দেখেছি, এর আগে যখন আমরা মধ্য ভারতে পড়েছি তখন কিন্তু দেখেছি যে এই 712 খ্রিস্টাব্দেই কিন্তু তুর্কিরা কিন্তু ভারতেও আক্রমণ করেছিল, যেখানে পুরোপুরি ভারতে না এলেও মোটামুটি সিন্ধু দেশ কিন্তু তারা দখল করেছিল। তো আরবদের তুর্কি বিজয় আরবদের সিন্ধু বিজয় যে ক্লাসটা আছে, তারা যারা করনি তারা কিন্তু করে নিলে ভালো হয়। প্লে লিস্টে যাও অথবা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কারণ এটার সঙ্গে ওটা একটা কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ ইসলামের যে প্রভাব, সেটা কিভাবে আস্তে আস্তে ভারতে প্রভাবিত করেছিল সেটা কিন্তু ওই ক্লাসে করা আছে। তাহলে একসাথে যদি এই দুটো করা যায়, তাহলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ভারতের উপরে কী প্রভাব পড়েছিল সেটা বোঝা যাবে। যাই হোক, এরপরে আমরা যেটা দেখব যে কিভাবে ইসলামের বিস্তার ঘটেছিল। এই যে ইসলামের বিস্তার, সেটা কিন্তু একদিন ধরে ঘটেনি, এটা কিন্তু প্রায় 1400 বছর ধরে কিন্তু পড়েছিল। 632 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর থেকে যে মুসলিম যে বিজয়গুলি, সেগুলি হচ্ছে খিলাফতের সৃষ্টির দিকে পরিচালিত করা হয়, এবং একটি বিশাল ভৌগোলিক এলাকায় এটি বিস্তৃত হয়, এবং আরব মুসলিম বাহিনী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং সময়ের সাথে সাথে তারা সাম্রাজ্যিক যে বিভিন্ন কাঠামো সেগুলো গড়ে তোলে, এবং সেই কাঠামোগুলোকে আস্তে আস্তে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল। 632 থেকে 661 খ্রিস্টাব্দের মধ্যে মনে করা হয় যে রাশিদুন খলিফার শাসনকালে বেশিরভাগ উল্লেখযোগ্য ঘটনা বা উল্লেখযোগ্য বিস্তার ঘটেছিল। এর মধ্যে যেটা বলা হয় যে, যেমন ধরো খিলাফতগুলি মূলত এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ইউরোপেই সাধারণত সাম্রাজ্য বিস্তারে সহায়ক হয়েছিল। হযরত মুহাম্মদ মৃত্যুর পর অন্যান্য স্থানের ক্ষেত্রে, যেমন দক্ষিণ সোমালিয়ার যারা নবীর সাহাবীদের ছিলেন তাদের দ্বারা রাজবংশ প্রতিষ্ঠা করে। বিশেষ করে এদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন তারা হচ্ছে রাশিদুন খিলাফত, খালিদ বিন ওয়ালিদ, আমরের সামরিক আবির্ভাব হয়েছিল কিছু কিছু জায়গায়। এছাড়া ইবনুল আস এবং সাদ ইবন আমির ইয়াকাস এরা ছিলেন প্রধান বলা যায়। এবং ইসলামিকরণের যে ঐতিহাসিক যে প্রক্রিয়াটা ছিল সেটা কিন্তু একদিনে হয়নি, আর সেটা কিন্তু খুব একটা সরল ছিল না, এটা কিন্তু একটা জটিল এবং বলা যায় যে স্থানীয় রীতিনীতির সাথে ইসলামিক প্রথাকে একীভূত করাই ছিল এর মূল উদ্দেশ্য। এবং এই পুরো প্রক্রিয়া যেটা ছিল সেটা কিন্তু কয়েক শতাব্দী ধরে ঘটেছিল।
তো প্রথমেই যেটা আমরা দেখলাম যে রাশিদুন খিলাফত যেটা দেখলাম, তাহলে প্রথমেই আমরা দেখব রাশিদুন খলিফা এবং উমাইয়াদের সময় কিভাবে ইসলামের বিস্তার ঘটেছিল সেটাই আমরা দেখব। এই টাইমটা বলা হচ্ছে 610 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যবর্তী। আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠার শতকের মধ্যে এবং পরবর্তী মুসলিম বিজয়ের সময় দ্রুত সম্প্রসারণের ফলে বিশ্ব ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাম্রাজ্য গঠিত হয়েছিল। সাম্রাজ্যের প্রজাদের জন্য পূর্বে বাইজেন্টাইন এবং সাসেনীয় সাম্রাজ্য এবং এর ক্ষেত্রে কিন্তু অনুশীলন ক্ষেত্রে খুব একটা বেশি পরিবর্তন করা হয়নি। এই সময় যে সাম্রাজ্য যেটা হয়েছিল সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে উরাল সাগর, আটলাস পর্বত থেকে হিন্দুকুশ পর্বত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং এর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেক সময় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু তারা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল। বহু ঈশ্বরবাদী এবং পৌত্তলিক সমাজের জন্য ব্যক্তিদের ধর্মীয় ও আধ্যাত্মিক কারণগুলি ছাড়াও ইসলামের ধর্মান্তরীকরণ করার রাজনৈতিক ও অর্থনৈতিক একত্রীকরণের জন্য একটি বৃহত্তম কাঠামো তারা করতে চেয়েছিলেন এবং একটি অশান্ত সমাজের সমস্যাগুলি মোকাবিলা করার জন্য একটি পরিবেষ্টিত নৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এবং শুধু তাই নয়, এর পাশাপাশি আরও কিছু ব্যাপার ছিল, যেমন ধরো যাযাবর শ্রেণী, তারা যে উপজাতীয় বা অন্যান্য যে জিনিসগুলো, অর্থাৎ একটা যে অরাজনৈতিক বা একটা অরাজকতার যে পরিস্থিতি ছিল সেক্ষেত্রে কিন্তু এই ধর্মের সূত্রে সাম্রাজ্য স্থাপন কিন্তু যেখানে ইসলামে একত্রীকরণ, এক ঈশ্বরের যে সাধনা করা, এই ধরনের যে জিনিসগুলো সেখানে কিন্তু ঐক্যবদ্ধতা করার জায়গাটা অনেক বেশি একত্রিত করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যেই কিন্তু সেখানে কিন্তু ধর্মকে কেন্দ্র করে বা ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু এক ধরনের সাম্রাজ্যিকরণের প্রভাব কিন্তু এই সময় দেখা গিয়েছিল। এছাড়া কি হয়েছিল, এখানে যে শুধুমাত্র যে সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিল বা ধর্ম স্থাপন করতে চেয়েছিল তা নয়, আরব রাজবংশের খলিফারা কিন্তু সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি তারা প্রথম থেকেই কিন্তু শিক্ষার দিকেও জোর দিয়েছিলেন। তারা বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছিলেন যেখানে আরবি ভাষা এবং বিভিন্ন ইসলামিক অধ্যয়নও শেখানো হতো। তাহলে কি হচ্ছে যে এখানে কি হচ্ছে যে ধর্মের মধ্যে যদি কোনো ধর্মান্ধতা না এসে থাকে তাহলে সেই জন্য প্রপার যেটা এডুকেশন তার ব্যবস্থাও করেছিলেন। এছাড়া খলিফারা বিভিন্ন অর্থাৎ সাম্রাজ্যের মধ্যে সমগ্র জায়গায় মসজিদ নির্মাণের জন্য উচ্চাভিলাষী ছিলেন, যার উন্নততম উদাহরণ বা উল্লেখযোগ্য উদাহরণ এখনও রয়েছে, যার বর্তমান নিদর্শন হচ্ছে দামাস্কার উমাইয়া মসজিদ। এখানে দেখো স্ক্রিনে যে মসজিদের কথা বলা হয়েছে, এই দামাস্কার উমাইয়া মসজিদ হচ্ছে এটা। বর্তমান এটা যখন হয়েছিল তখন এরকম ছিল না, এখন বর্তমানে দামাস্কার যে উমাইয়া মসজিদ সেটা কিন্তু এরকম দেখতে। তাহলে এটা গেল রাশিদুন খলিফা এবং তাদের যে সময়কাল সেই পিরিয়ডে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আব্বাসীয়দের সময়কাল, সেটা টাইম যেটা বলা হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ। আব্বাসীয়দের সময়ে এই সাম্রাজ্য আরও বেশি সম্প্রসারিত হয় এবং তারা উপজাতীয় যে রাজনীতি রয়েছে সেটাকে বিশ্বজগতের সংস্কৃতি এবং ইসলামী বিজ্ঞানী অনুশাসনের সঙ্গে প্রতিস্থাপিত করে। এই সময় দর্শন, ধর্মতত্ত্ব, আইন এবং রহস্যবাদ আরও ব্যাপক হয়ে ওঠে এবং ধীরে ধীরে সেগুলোর মধ্যে রূপান্তর ঘটতে থাকে। এছাড়া সাম্রাজ্যের সীমার বাইরেও বিভিন্ন রূপান্তর ঘটেছিল, যেমন মধ্য এশিয়ার তুর্কি উপজাতি এবং সাহারা দক্ষিণে এবং আফ্রিকার সাহেলের উত্তর অঞ্চলে সক্রিয় মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম ঘটে এবং সুফি আদেশ আফ্রিকায় ইসলামের 3টি পথ ধরে সাহারা এবং সাহেল জুড়েও কিন্তু ব্যবসা বাণিজ্য করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল টিম্বাকটু থেকে নীল উপত্যকা হয়ে সুদান হয়ে উগান্ডা পর্যন্ত একটা। এছাড়া আরেকটা ছিল লোহিত সাগর পেরিয়ে এবং পূর্ব আফ্রিকার নিচে মোম্বাসা, এবং এগুলো কিন্তু আস্তে আস্তে শুধু যে সাম্রাজ্য না তার পাশাপাশি বসতির মাধ্যমেও কিন্তু সেখানে নতুন নতুন বসতি স্থাপন হয় বলা যায়। এছাড়াও জাঞ্জিবার প্রাথমিক রূপান্তরগুলো ছিল কিন্তু অনেকটা নমনীয় প্রকৃতির। এছাড়া এই সময় অর্থনৈতিক দুর্দশা, সামাজিক বিশৃঙ্খলা, মুসলিম আক্রমণকারীদের চাপে জেরিন সুমেরিয়ানরা ব্যাপকভাবে কিন্তু ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। নেক্সট কী ছিল? সেলজুকদের উত্থান।
এশিয়া মাইনর, বলকান এবং ভারতীয় উপমহাদেশে তুর্কিদের বিজয়ের পরিপ্রেক্ষিতে ইসলামের বিস্তার অব্যাহত ছিল। তো ভারতীয় উপমহাদেশে তুর্কিদের বিজয়ের কথা, সেটা তো আগে আমি বললাম যে এটা ইন্ডিয়ান মিডিয়েভাল হিস্ট্রিতে করানো আছে, সেখান থেকে দেখে নিও। এই জন্যই দেখতে বলছি, কারণ এগুলোর পাশাপাশি ভারতের উপরেও কি ইম্প্যাক্ট পড়েছিল সেটা বোঝার জন্য দুটো একসাথে ক্লাস করলে ভালো হয়। এছাড়া সিসিলি আমিরাত, আল আন্দালুস, যেখানে মুসলিম জনসংখ্যাকে বহিষ্কার করা হয়েছিল অথবা সংক্ষিপ্ত ক্রমে আস্তে আস্তে খ্রিস্টান করতে বাধ্য করা হয়েছিল, সেটা বলা হচ্ছে। এবং সেই সময়কাল থেকেই বিজয়ীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছিল। এবং এই সময় একটা জিনিস দেখা যায়, কিছু কিছু জায়গায় যেখানে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল, অন্যান্য জায়গায় আবার দেখা যাচ্ছিল যেখানে অনেক ইসলাম ধর্মাবলম্বীদের সেখানে থাকার তাগিদে তাদের জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। এবং সেলজুকদের উত্থান এই সময় থেকে বলা হচ্ছে। এবং এরপর থেকেই কিন্তু আর একটা পরিবর্তন আসে এবং সেটা শুরু হয় কিন্তু অটোমান সাম্রাজ্য বা অটোমানদের উত্থান দিয়ে। এবার আমরা সেটাই দেখব। অটোমান সাম্রাজ্য কতদিন চলেছিল? অটোমান সাম্রাজ্য চলেছিল 1299 থেকে 1924 পর্যন্ত এর অস্তিত্ব ছিল। কিন্তু এখানে আমরা অতটা দেখব না, এখানে আমরা যেটুকুনি রয়েছে সেইটুকুনি দেখব। সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্য প্রাথমিকভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু হুমকির বিরুদ্ধে তারা সীমানা রক্ষা করেছিল। পূর্বে সাফাভিড, উত্তরে বাইজেন্টাইন সাম্রাজ্য। 1453 সালে কনস্টান্টিনোপলের যে বিজয়ের সাথে বিলুপ্ত না হওয়া পর্যন্ত টাইমে একটা বিরোধ ছিল। এছাড়া ভূমধ্যসাগরের থেকে মহান ক্যাথলিক শক্তি একদিকে ছিল, এছাড়া স্পেন, পবিত্র রোমান সাম্রাজ্য এবং ভেনিস এবং এর পূর্ব মধ্যসাগরীয় উপনিবেশ। অর্থাৎ বিভিন্ন দিক থেকে কিন্তু অটোমান সাম্রাজ্য বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে একে একে অঞ্চলগুলি জয় করতে শুরু করে। এবং এরপরে সাইপ্রাস এবং অন্যান্য গ্রিক দ্বীপপুঞ্জ, যেমন ক্রিট বাদ দিয়ে অন্যান্য গ্রিক দ্বীপপুঞ্জগুলো ভেনিস অটোম্যানদের কাছে হারিয়েছিল। এবং পরবর্তীতে হাঙ্গেরি পর্যন্ত দানিউব অববাহিকা পর্যন্ত অঞ্চলও কিন্তু দখল করে নিয়েছিল। সপ্তদশ শতকে ক্রিটও জয় করা হয়েছিল, কিন্তু অটোমানরা পবিত্র রোমান সাম্রাজ্য এবং পূর্ব ইউরোপের অন্যান্য অংশের কাছে আবার হাঙ্গেরিকে পুনরায় হারিয়েছিল, যা 1699 সালে কর্লোভিটেস চুক্তির মাধ্যমে শেষ করা হয়েছিল। উসমানিয়া সালতানাত, যেটা মনে হয় 1922 সাল পর্যন্ত ছিল এবং তারপরে বিলুপ্ত হয়, এবং 1924 সালে খিলাফতও বিলুপ্ত হয়। তো যেটা বোঝা যাচ্ছে যে মানে অটোমান সাম্রাজ্য যে তৈরি করা হয়েছিল বা অটোমান সাম্রাজ্য যেটা ছিল সেটা কিন্তু মধ্যযুগ কেন, মধ্যযুগ পেরিয়ে আধুনিক যুগ পর্যন্ত যার অস্তিত্ব ছিল। কিন্তু যে ইসলামের যে বিস্তার ছিল এবং তাকে কেন্দ্র করে যে সাম্রাজ্যবদ্ধ ছিল, যেটা রাশিদুন খলিফার সময় যেরকম উন্নতির পর্যায়ে ছিল, পরবর্তীতে কিন্তু মাঝখানে কিছুটা কমে গেলেও আবার কিন্তু অটোমান সাম্রাজ্যের হাত ধরে কিন্তু অটোমান শক্তির হাত ধরে অটোমান সাম্রাজ্য কিন্তু দীর্ঘদিনের অস্তিত্ব টিকে থাকলো। কিন্তু মধ্যযুগে পর্যন্ত কিন্তু এর যথেষ্ট শক্তিশালী ছিল এবং আধুনিক যুগের প্রাক্কালেও কিছুটা এর অস্তিত্ব বজায় ছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।